তাহলে আজকে আমরা থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। তো থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করার জন্য আমরা একবারে বেসিক থেকে শুরু করব, যে থার্মোডাইনামিক্স কি, এখানে কি কি ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আমরা একবারে শুরু থেকে শুরু করব। তো শুরুতে আমাদের থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা, তার মানে তাপ নিয়ে কিছু একটা আলোচনা হবে। তো তাপের ফলে কি হয়, পদার্থ বা কণা গতিশীল হয়। এখন তাপ কি জিনিস? তাপ একটা মানে এমন একটা জিনিস যেটা আর কি মানুষের মধ্যে দেওয়া যায়, হ্যাঁ। তো তাপমাত্রা এগুলো আলাদা। তো তাপ রিলেটেড জিনিসের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যেমন তাপগতীয় চলক আমরা এখানে কিছু ইউজ করি। যেমন তাপ যখনই আমরা নিয়ে আসবো তখন সেখানে কি হবে, চাপের একটা বিষয় আসবে, আয়তনের বিষয় আসবে, তারপর তাপমাত্রার বিষয় আসবে, তারপর তাপ নিজেই বা হিটের একটা বিষয় আসবে। তো এগুলো নিয়ে আমরা শুরুতে একটু আলোচনা করব, একবারে ইনিশিয়াল থেকে আমরা শিখবো, তারপরে আমরা ব্রড লেভেলে যাব। তো আমরা এখানে শুরুতে দেখছি যে তাপমাত্রা এবং তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়, তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো তাহলে তাপমাত্রা এবং তাপ এই দুইটার মধ্যে তফাৎ শুরুতে আমরা দেখব। তো শুরুতে তফাৎ দেখা যায় যে তাপমাত্রার পরম মান নির্ণয় করা যায়। আমরা কিন্তু জানি যে তাপমাত্রার পরম মান কত। তাপমাত্রার আমরা পরম মান বলেছি 0 কেলভিন। 0 কেলভিন মানে কি, -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস, এইটা হলো তাপমাত্রার পরম মান। ওকে, আচ্ছা, এইটা হলো এইটা হলো তাপমাত্রার পরম মান। আচ্ছা, এখন এটা তো গেল। আর তাপের পরম মান কি, মানে তাপ তাহলে কি? তাপ হলো এমন একটা জিনিস যেটা হলো মানে আদান প্রদান করা যায়। হ্যাঁ, তাপমাত্রা আদান প্রদান করা যায় না, তাপ হলো আদান প্রদান দেওয়া যায়, ট্রান্সফার করা যায়। মানে একটা একটা জিনিস, মানে ধরো তোমাকে আমি ধরো তোমার তুমি হয়তো এরকম গরমকাল গেঞ্জি পরে আছো, আমার কাছে সোয়েটার আছে, সোয়েটার গুলো তোমার গায়ে দিয়ে দিলাম, তাহলে কি তুমি এখন বেশি ভারী হয়ে গেলা? ঠিক এরকম তাপ হলো কিছু একটা ট্রান্সফারেবল জিনিস। তো তাপের কি হয়, পরম মান নির্ণয় করা যায় না। তাপ জিনিসটা কি, মানে আমরা পরিবর্তন নির্ণয় করতে পারি। ঠিক যেমন ধরো বিভব শক্তি, অভিকর্ষ বিভব শক্তি। অভিকর্ষ বিভব শক্তির কি হয়, পরম মান নির্ণয় করা যায় না, যে এই জায়গাতে বিভব শক্তি কত সেটা আমরা নির্ণয় করতে পারি না। আমরা করি কি, এই জায়গাতে এই যে একটা ভূমি থাকে, ভূমির সাপেক্ষে এটা কত উচ্চতায় আছে, সেই পরিবর্তন কত, এখান থেকে ভূমি থেকে তুলতে কত, সেই পরিবর্তনটা আমরা হিসাব করি। ঠিক আছে, তাহলে পরম মান নির্ণয় করা যায় না, কিন্তু পরিবর্তন নির্ণয় করা যায়। তারপর সিস্টেম অথবা পরমাণুর গতিশক্তি প্রকাশ করে, সিস্টেম অথবা পরমাণুর গতিশক্তি প্রকাশ করে। ঠিক আছে, আর পদার্থ বা সিস্টেমের মধ্যে তাপীয় শক্তির আদান প্রদান নির্দেশ করে। তারপরে তাপমাত্রা কি, টেম্পারেচার ক্যান নট বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার। একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপমাত্রা ট্রান্সফার করা যায় না, কিন্তু যেটা ট্রান্সফার হয় সেটা আসলে হিট ট্রান্সফার হয়। হিট ট্রান্সফার হওয়ার জন্য বস্তু বস্তু ঠান্ডা হয়ে যায়। বস্তুর আসলে যে মনে করো যে কারো হলো 100 ডিগ্রি সেলসিয়াস, কারো দেখা গেল যে কারো তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কারো তাপমাত্রা দেখা গেলো যে এখানে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা কমে গিয়ে কমে গিয়ে দেখা গেলো যে 50 ডিগ্রি সেলসিয়াস হলো। এর মানে কি, সে কি 50 ডিগ্রি সেলসিয়াস কাউকে দিয়ে দিয়েছে? না, সে তাপমাত্রা দেয় নাই। সেই 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখা গেল তার শরীরে ছিল 10 জুল তাপ ছিল। হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য তার এরকম ছিল। আচ্ছা, তাহলে 10 ডিগ্রি আমরা এখানে দেখলাম যে 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য 10 জুল হবে, আর এখানে 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য তার হলো হবে জুল। ঠিক আছে, 5 জুল বা সামথিং এরকম হবে। তো আমরা এখানে এই চিত্রতে দেখতে পারি, এই চিত্রতে আমরা দেখতে পারি যে টেম্পারেচার, টেম্পারেচার কি, টেম্পারেচার বোঝায় যে একটা বস্তু কত কত হলো গরম বা ঠান্ডা, হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ। আর হিট কি, হিট হলো ইজ ট্রান্সফার টু দ্য অবজেক্ট। স্টোভ হিট স্প্যান মানে এরকম এমন একটা জিনিস, একটা রে বা একটা জুল বা এরকম একটা শক্তি, এমন একটা শক্তি যেটা কিনা ট্রান্সফার হয়। ঠিক আছে, ট্রান্সফার করা হয়। ঠিক আছে, হিট হলো এরকমই একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, এটা এই যে এইগুলো চলে আসছে, এগুলো শুরুতে ছিল না। ওকে, এগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন তাপমাত্রা পরিমাপ করার জন্য, এই যে তাপমাত্রা যে আমরা পরিমাপ করব এটার জন্য বিভিন্ন ধরনের স্কেল বের হয়েছে। তো স্কেলগুলো কি, সেলসিয়াস, ফারেনহাইট, হ্যাঁ, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলো এই ধরনের বিভিন্ন স্কেল আছে তাপমাত্রা পরিমাপ করার জন্য। তো আমরা প্রত্যেকটা স্কেল একটা নির্দিষ্ট আর কি
একটা নির্দিষ্ট রুল মেনে চলে। সেই রুলটা কি, প্রত্যেকটা স্কেলে আমি যে তাপমাত্রাটা বের করব সেই তাপমাত্রাটা, এই যে যেই তাপমাত্রাটা আমরা বের করব সেই তাপমাত্রাটা এখানে থাকবে, এবং বরফ বিন্দু এবং স্টিম বিন্দু নামে দুইটা বিন্দু থাকবে। তো বরফ বিন্দু মানে বোঝাই যাচ্ছে যে আমরা মানে এখানে পানিকে আর কি আদর্শ হিসেবে ধরে নিব, যে তাপমাত্রায় পানি বরফ হবে। আর স্টিম মানে কি, যে তাপমাত্রায় পানি হলো বাষ্প হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা বা রুলটা যে কোনো স্কেলের ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু ডিভাইডেড বাই স্টিম বিন্দু মাইনাস বরফ বিন্দু। তো এটাকে আমরা যে কোনো হিসেবে এক্স আননোন, যেহেতু যে কোনো স্কেল বলেছে, আননোন যে কোনো স্কেল, এখানে সেলসিয়াস হলে সি লিখতাম বা থিটা লিখতাম, ফারেনহাইট হলে এখানে এফ লিখতাম, ঠিক আছে। তো আমরা এখানে যে কোনোর জন্য এক্স মাইনাস এক্স আইস লিখেছি কারণ বরফের, আর এক্স স্টিম কেন, স্টিমের জন্য মাইনাস এক্স আইস, ঠিক আছে এমন। তো এখন বরফ বিন্দু জিনিসটা ব্যাখ্যা আমি এখানে করেছি। এখানে দেখা যাচ্ছে যে যে তাপমাত্রায় পানি বরফ হয় বা গলনাঙ্ক, যে তাপমাত্রাকে আমরা গলনাঙ্ক বলি, হ্যাঁ, সেটাই হলো আমাদের বরফ বিন্দু, গলনাঙ্ক, বা পানি যে তাপমাত্রায় বরফ হয়, বা বরফ যে তাপমাত্রায় গলে, ঠিক আছে, অথবা বরফ যে তাপমাত্রায় গলে, সেটা কি বরফ বিন্দু। যে তাপমাত্রায় গলে, ঠিক আছে, বরফ যে তাপমাত্রায় গলে। আচ্ছা, এটা গেল। তারপরে আসছে স্টিম বিন্দু। স্টিম মানে কি, যেখানে বাষ্প হবে, পানি বাষ্প হয়ে যাবে, বাষ্প উড়ে যাবে। তাহলে বাষ্প পানিতে পরিণত হয়, মানে যে তাপমাত্রায় বাষ্প আবার পানিতে পরিণত হতে পারে, আর পানি বাষ্প হয়ে যেতে পারে, মানে দুইটা ঠিক আছে, মানে তাপমাত্রা একটু কমাইলেই তো সেটা বাষ্প থেকে পানি হয়ে যাবে। আবার পানি ফুটতে থাকে, হ্যাঁ। আবার স্ফুটনাঙ্ক, তাহলে স্ফুটনাঙ্কটা হইলো আমরা স্টিম বিন্দু বলবো স্ফুটনাঙ্ককে, হ্যাঁ। আর এখানে গলনাঙ্ককে আমরা বলবো হলো বরফ বিন্দু, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষাতে বলে দিবে, করে দিবে, তখন সেই জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা সেলসিয়াস স্কেলে চলে যাই। সেলসিয়াস স্কেলের জন্য আমাদের বইয়ে যেরকম আছে, যে সেলসিয়াস স্কেলে কি হবে, আমরা এখানে যে কোনো তাপমাত্রা নির্ণয় করতে চাই, তাই সেটা থিটা এরকম লিখবো, থিটা লিখছি, ঠিক আছে। থিটা লিখার পরে আমরা এখন কি করব, আমরা তারপরে আইস বিন্দুতে দিব, তাহলে থিটা আইস লিখবো, আর নিচে কি থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো আমরা জানি যে সেলসিয়াস স্কেলে আমরা জানি যে পানি ফুটে কত, 0 ডিগ্রি সেলসিয়াসে। তাই এই যে আইস, পানি ফুটে না, পানি আসলে গলে যায়, বরফ গলে যায় কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই থিটা মাইনাস থিটা 0। আর এখানে স্টিম কত, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি আর কি বাষ্প হয়, আর 0 ডিগ্রি সেলসিয়াসে সে বরফ, তাই এইভাবে আমরা লিখেছি। এবং এই পুরো ভগ্নাংশটাকে আমরা একটা টি নামে একটা ভ্যারিয়েবলে, মানে টি নামে একটা চলক দ্বারা আমরা প্রকাশ করলাম, যে পুরোটা সমান সমান টি, ঠিক আছে, এই যে অনুপাত। আচ্ছা, কেলভিন স্কেলে আমরা একইভাবে দেখব যে কেলভিন স্কেলের পরিমাপ হলো কে মাইনাস কে আইস ডিভাইডেড বাই কে স্টিম মাইনাস কে আইস, ঠিক আছে। তাহলে কেলভিন স্কেলে দেখা যায় যে কে আইস, হ্যাঁ, কে আইস মানে কি, বরফে কেলভিন কত বরফে হয়, 273 কেলভিন, 273 কেলভিন, আর 0 ডিগ্রি সেলসিয়াস সেম, তাই আমরা এখানে কে 273 লিখেছি। আর বাষ্প হয় কখন, যখন কে 373 হয়, ঠিক আছে, মাইনাস এটা। তো এখানে একটু জটিল মনে হতে পারে, কোনো ব্যাপার না, এটা আমরা ওই যে মান বসাইতাম, তো মান বসাই আমি একবার দেখাই দেবো। তাহলে ফারেনহাইট স্কেলে কি হবে, এফ মাইনাস এফ আইস, এফ স্টিম মাইনাস এফ আইস, ঠিক আছে। তাহলে এফ মাইনাস আইস কততে হয়, 32 ডিগ্রি ফারেনহাইটে, 32 ডিগ্রি ফারেনহাইটে বরফ হলো গলতে শুরু করে। আর 212 ডিগ্রি ফারেনহাইটে পানি বাষ্পে পরিণত হয়, সেই জন্য আমরা এই মানগুলো দিয়েছি, এবং এই অনুপাতটাও কিন্তু সেম, দেখো সবগুলো টি এর সমান। তাহলে এই তিনটাকে আমরা ইকুয়াল করে দিয়েছি, তিনটা সাইডকে ইকুয়াল করে দিয়েছি, ইকুয়াল করে আমরা এখন মান বসে দিয়েছি নিচে। দেখো এখানে থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 সমান সমান কে মাইনাস 273, কারণ এই যে কে 273 মানে 273 এসে বরফ হয়, আবার 373 মাইনাস 273 সমান সমান, এখানে কি হবে, এখানে আসলে এটা লোড হয় নাই, আচ্ছা, এই যে এখানে হলো, এই যে এইখানে আমরা ছিলাম, সেটা কি এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32, কারণ ফারেনহাইটে এইটা, ঠিক আছে। তো এইভাবে মনে রাখলে আমরা যে কোনো স্কেলের জন্য এই ইয়াটা কিন্তু যে কোনো স্কেলের জন্য ভ্যালিড, ঠিক আছে। তাহলে যে কোনো স্কেলের জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে আমরা একটা ঝটপট একটা ছোটখাটো অঙ্ক করে ফেলি পরে।
এই এই অংশগুলো খুবই সোজা, আমি জাস্ট একটু রিক্যাপ করার জন্য এবং বেসিক থেকে বোঝানোর জন্য আর কি এটা দিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের অঙ্ক, এটা বইয়ের অঙ্ক, যে 0°C তাপমাত্রায় আছে, 0°C এবং 100°C তাপমাত্রায় একটি রোধ থার্মোমিটার, এর রোধ যথাক্রমে 9 ওহম এবং 22 ওহম। দেখো 9 কত 0-তে, আর 22 ওহম কত 100°-তে। তাহলে থার্মোমিটারটি চুলায় তরলের স্ফুটনাঙ্কে রাখলে রোধ পাওয়া যায় এত, তরলের স্ফুটনাঙ্কে, ঠিক আছে, চুলায় রেখে দিছো, তখন রোধ পাইছো এটা। তাহলে তরলের স্ফুটনাঙ্ক কত? তো আমরা দেখতেছি যে আমরা তো সেলসিয়াসের তাপমাত্রা মাপি, কিন্তু সেলসিয়াসের তাপমাত্রা মাপার সাথে সাথে আমরা আরো একটা রাশি নিয়ে চলে আসছি, রোধ। যে যখন 0 তখন 9 রোধ, যখন 100 তখন 22 রোধ। তাহলে এখন আমি বলছি যে যখন x°C তখন কত রোধ হবে, অথবা যখন 36 রোধ তখন কত °C হবে। এটাই হলো আমাদের এই অঙ্কটা বোঝাচ্ছে। তাহলে কি আমরা অজানা যে আমরা বলছি যে কত স্ফুটনাঙ্কে রাখলে, তাই এই যে থিটা মাইনাস কি সূত্র 0, যেটা কিনা বরফ বিন্দু, এই যে বরফ বিন্দু 0, আমরা জানি 0°C মানে বরফ, তাহলে 100 - 0, এই সূত্রটা আমরা লিখে ফেললাম ডিরেক্ট। তাহলে কি এইটার যেভাবে লিখেছি ঠিক সেভাবে আমরা রোধের ক্ষেত্রে r থিটা মাইনাস r নট ডিভাইডেড বাই r100 মাইনাস r নট, এভাবে আমরা লিখতে পারবো রোধের ক্ষেত্রে, তাই না? রোধের ক্ষেত্রেও তো ওই যে যে কোনো অজানা রোধ r থিটা মাইনাস কি তার 0° বা গলনাঙ্ক, আর 100 মানে কি তার স্ফুটনাঙ্কে, এইটা ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখলাম, এই যে মানটা বসাই দিয়েছি যে r থিটা যে কোনো মানে, সেটা কি 36, এখানে 36 বসাইছি, মাইনাস কি বরফ যেখানে 0° সেখানে 9, আর এখানে ম্যাক্সিমাম কত 22 মাইনাস 9। তো এইভাবে করে আমরা বসাইলে এই যে থিটার একটা মান সেটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই সূত্রে এখানে ডিরেক্ট বসাইলে এটা হলো থিটার মান, এবং এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা এখন একটু কঠিন প্রবলেম দেখবো, একটু কঠিন প্রবলেম। হ্যাঁ, যেটা দেখলাম সেটা তো খুবই সোজা, এখন একটু কঠিন, মানে আমাদের এই যে বেসিকটা এখানে কাজে দিবে। তাহলে একটি ত্রুটিপূর্ণ, এখন বলেছে কি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে। তো থার্মোমিটারটা নষ্ট, তো সেখানে কি স্বাভাবিক বায়ুচাপে গলিত বরফে, স্বাভাবিক বায়ুচাপে গলিত বরফে 5°C, দেখো কথাটা কিন্তু বুঝতে হবে, স্বাভাবিক বায়ুচাপে, নো বিগ ডিল, আমাদের বায়ুচাপ এখানে দরকার হচ্ছে না। গলিত বরফে, যখন গলিত বরফে কথাটা আসলো তখন কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে। গলিত বরফে, যখন বরফ রিলেটেড কিছু আসছে তখনই সেখানে কি আমাদের হলো, এটা হলো ওই লোয়ার লিমিট, মানে একদম বরফ মানে 0-র জন্য আসবে। আর শুষ্ক বাষ্পে দেখো বাষ্পে কথাটা যখনই আসছে তখন কি আমাদের আপার লিমিট, আপারটা মানে স্টিম, এক্সট্রিম বা এইটা বসাবো 99°C পাঠ দেয়। থার্মোমিটারটি 52°C পাঠ দিলে প্রকৃত উষ্ণতা কত? তো আমরা এখানেও সেম সেম, মানে ত্রুটিপূর্ণ হোক আর যাই হোক প্রকৃত উষ্ণতা তো বের করতে হবে। প্রকৃততে আমরা জানি কি, আমরা যদি প্রকৃত হিসেবে ক্যালকুলেট করতাম তাহলে কি আমরা প্রকৃত লিখতাম সি, যেটা অজানা, যেটা আমরা জানবো, মাইনাস কি প্রকৃতর জন্য আমরা জানি সেলসিয়াস স্কেলে প্রকৃত থার্মোমিটার হইলে সেটা 0°-তে বরফ বুঝাইতো, 0°-তে সে বরফ, কিন্তু এখানে বলছে যে 5°-তে, ঠিক আছে, এটা আলাদা। বাট 0°-তে আমরা এই সূত্র জানি, ডিভাইডেড বাই 100 মাইনাস 0, এটা আমরা জানি প্রকৃতপক্ষে, মানে একদম রিয়েল। আর আমরা যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার পেয়েছি সেটা আমরা এভাবে ঠিক সেম সূত্র দিয়ে লিখবো। ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমরা কত পেয়েছি, 52°C পাঠ পেয়েছি, তাহলে 52, আর সেটার বরফ বিন্দুতে কত 5, বরফ বিন্দুতে 5, তাই এখানে 5 বসাইছি। আর সেটার আবার কি স্টিম বা বাষ্প বিন্দুতে কত 99, আর এখানে বরফ বিন্দু মাইনাস এক্সাইজ মানে বরফ বিন্দু 5। তাহলে এভাবে করে দেখা গেল যে আমরা এই যে এই দুই সাইড, এই বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল করলাম, এবং আমরা এখানে ফাইনালি এই যে সি সি অথবা থেটা, যেটা আমাদের আর কি এই যে কত হবে উষ্ণতা, কত হবে, তো উষ্ণতাটা এটা হবে। আমি এখানে মান বের করে দেখাই নাই, এগুলো আর কি তোমাদের আর কি প্র্যাকটিস করার জন্য আমি মান বের করে দেখাই নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই মানে তাপমাত্রা এইসব রিলেটেড জিনিসগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা সেই তাপ গতিবিদ্যার সূত্রগুলো আছে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলো সূত্র আছে, তো ওই সূত্রগুলো দেখার আগে আমরা কিছু আর কি বেসিক ক্লিয়ার করে নেব, একদম ক্লিয়ার করে নেব। অন্তস্থ শক্তি কি, মোট শক্তি কি, কি করে আসলে অন্তস্থ শক্তিটা আসতেছে, এই জিনিসগুলো আমরা শুরুতে ক্লিয়ার করে নিব। হ্যাঁ, এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কাজ,
তারপর গ্রাফ, এগুলোতে চলে যাব। হ্যাঁ, তখন আমাদের এগুলো আর কি কোনো ম্যাটার করবে না, মানে খুবই ইজি মনে হবে, পানির মতো মনে হবে। আচ্ছা, তো আমরা গ্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো গ্যাসের ক্ষেত্রে মানে আমরা জানি যে কোনো পদার্থের ক্ষেত্রে কি হয়, যে কোনো পদার্থের ক্ষেত্রে টোটাল এনার্জি, হ্যাঁ টোটাল এনার্জি মানে এই যে মোট যে শক্তি, টোটাল এনার্জি, এটা কি হয়, টোটাল এনার্জি বা মোট যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি কি হয়, গতি শক্তি প্লাস বিভব শক্তি। এটা আমরা এতদিন জেনে আসছি, তাই না? তো জেনে আসছি কি করে এতদিন, যে আমাদের গতিশক্তি প্লাস বিভব শক্তি, এটা আমরা জানতাম মোট শক্তি সমান সমান। কিন্তু এই যে আমরা যখন গ্যাস নিয়ে আলোচনা করব, তখন আমাদের নতুন একটা টার্ম আসবে এই গতিশক্তি বিভব শক্তির সাথে, একটা ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, একটা ইন্টারনাল এনার্জি এখানে চলে আসবে। তাহলে জিনিসটা কি হবে, এটা এটা মানে কি, এটা মানে হলো ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি। ওকে, তাহলে ইন্টারনাল এনার্জিটাও অ্যাড হবে, অন্তস্থ শক্তি যাকে বলে অন্তস্থ শক্তি সেটা। তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে আসলে আমরা কি দেখব, যে গ্যাসের ক্ষেত্রে মোট শক্তি মানে কি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। হ্যাঁ, গতিশক্তি, এখানে আমরা দেখাই যে এই গতিশক্তি প্লাস বিভব শক্তি, হ্যাঁ প্লাস অন্তস্থ শক্তি, এই তিনটা শক্তি মিলে আমাদের মোট শক্তি করে। তো গতিশক্তি কখন আসে, যখন কোনো কিছু গতিশীল, তখনই গতিশক্তি আসে। আর বিভব শক্তি কার কার ক্ষেত্রে থাকে, বিভব শক্তি কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যায় না। অভিকর্ষ বিভব শক্তি, তড়িৎ ক্ষেত্র থাকলে সেখানে তড়িৎ বিভব শক্তি পাওয়া যায়। তারপর স্প্রিং থাকলে সেখানে স্প্রিং এর একটা বিভব শক্তির বিষয় আসে। ঠিক আছে, অভিকর্ষ বিভব শক্তি তো তোমরা জানো যে অভিকর্ষ প্রভাবে এরকম উঠানামা করতেছে, সেই বিভব শক্তি। আর অন্তস্থ শক্তিটা কি হয়, অন্তস্থ শক্তি অন্তরের মধ্যে কি থাকে, একটা পদার্থের মধ্যে কি অণুপরমাণু থাকে, অণুপরমাণু লুকায়িত থাকে। তাহলে অণুপরমাণুর মধ্যে লুকায়িত শক্তি। ঠিক আছে, অন্তস্থ শক্তি মানে কি, অণুপরমাণুর মধ্যে লুকায়িত শক্তি, ইন্টারঅ্যাকশনস বিটুইন মলিকিউলস, অণুপরমাণুর মধ্যে আকর্ষণ, মানে অণুপরমাণুর মধ্যে যে গতিশীলতা, হ্যান ত্যান, এগুলো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পারি যে আমরা ওই সেম জিনিসটা আমরা এখানে চিত্রে দেখব। তো আমরা এখানে চিত্রে এই জিনিসটা দেখতে পারি যে আমরা এই জিনিসটা দেখতে পারি যে আমাদের একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স আছে। ঠিক আছে, এই বদ্ধ বক্স। হ্যাঁ, তো আমরা সিস্টেম নিয়ে আলোচনা করব, সিস্টেম কি জিনিস, বদ্ধ সিস্টেম, মুক্ত সিস্টেম, এগুলো আমরা পরে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি যে তোমরা এগুলো জানো, জাস্ট বই পড়লেই হয়ে যাবে। আমি জাস্ট বেসিক গুলো বোঝাচ্ছি, যেগুলো আর কি ট্রিকি হয়, যেগুলো আমাদের চিন্তা করতে। তাহলে একটা সিস্টেম আছে, মানে একটা মনে করো এরকম একটা, আমাদের একটা এরকম বই আছে, বইটা হলো সিস্টেম। তো সেটা নিয়ে আমি কি করতে পারি, বইটা আমি এই যে ভূমি থেকে কি একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় রাখতে পারি, তাই না? একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় রাখলে বইয়ের উপর কি বিভব শক্তি থাকলো। আবার বইটা যদি ভি বেগে এরকম এরকম করে গতিশীল থাকে, এরকম এরকম করে যদি গতিশীল হয়, তাহলে কি তার একটা গতিশক্তি থাকে। ঠিক আছে, এখন বইটা যদি এরকম হয়, বইটা যদি তোমাদের এরকম হয় যে বইটা আমি ঝাঁকাইলাম, ঠিক আছে, ঝাঁকাইলে কি হলো, ভেতরে ভেতরে কি আছে, ভেতরে দেখা গেলো মার্বেল আছে বা কোনো কিছু আছে। তো তখন কি হবে, সে যদি ঝাঁকাইলে যদি ভেতরের যা যেগুলো আছে সেগুলো কি গতিশীল হচ্ছে, নড়বড় করতেছে। ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে হয়, গ্যাসের ক্ষেত্রে হয়। তো আমি যদি বডি স্প্রে দিয়ে দেখাই, তো আসলে বডি স্প্রে দিয়ে এই মানে বডি স্প্রে ঝাঁকাইলে আর কি কি হয়, ভেতরে গ্যাস গ্যাস কিন্তু লাফাইতেছে। ঠিক আছে, তাহলে বডি স্প্রেকে আমি কি ভূমি থেকে উচ্চতায় নিলাম, বিভব শক্তি হয়েছে। এটা যদি এরকম এরকম করে গতিশীল করি, তাহলে কি তার গতিশক্তিও আছে। এবং তাকে যেহেতু আমি গতিশীল করছি, ঝাঁকাচ্ছি, করছি, তাহলে ভেতরে যে পরমাণুগুলো আছে, অনুপরমাণুগুলো, সেগুলো কিন্তু গতিশীল হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই সব বিবেচনা করলে আমরা এখানে মোট শক্তি যেটা পাবো, সেটা কি হবে, মোট শক্তি হবে যে এই যে বিভব শক্তি, এই যে উচ্চতা, ভূমি থেকে উচ্চতায় আছে, সেই কারণে তার বিভব শক্তি, ভি বেগে চলার ফলে সে তার হলো গতিশক্তি। এবং এই যে ভেতরের যে কণাগুলো আছে, ভেতরের যে কণাগুলো, সেগুলো আবার যদি ভি বেগে গতিশীল হয়, ভেতরের যে কণাগুলো আছে সেগুলো যদি আবার ভি বেগে গতিশীল হয়, তাহলে তাদেরও একটা কি থাকবে, মানে তাদের আমরা অন্তস্থ শক্তি তখন দেখতে পাবো। ঠিক আছে, এই যে এই কণাগুলো, এগুলো আর কি কণাগুলোকে আমি বোল্ড করে দিলাম। ওকে,
তো এই কণাগুলো ভেতরে কি ভি বেগে গতিশীল আর কি। ওকে, তো তাহলে এই যে কণাগুলো ভেতরে গতিশীল তাদেরও একটা শক্তি আছে, তো এই শক্তিটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি। তাহলে এখানে আমি লিখছি কি ইন্টারনাল এনার্জি ইজ এনার্জি অফ দ্য মলিকিউলস ইনসাইড, ঠিক আছে, ভেতরে মলিকিউলের ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা এই যে ভেতর যে অণুগুলো আছে, এই যে অণুগুলো, এই যে ইন্টারনাল শক্তি, এদেরও কি মোট শক্তি আমরা ক্যালকুলেট করতে পারি না? কারণ এরাও কিন্তু গতিশীল, ঠিক আছে, এটা গতিশীল, তারপর এরাও কিন্তু একটা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতা হ্যান ত্যান এভাবে আছে। তাহলে সেক্ষেত্রেও আমরা এখানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, তারপর বিভব শক্তি, এগুলো নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে দেখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কণা, এই কণাগুলো যে গতিশীল, ভি বেগে গতিশীল। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এই যে 1 নম্বরে এখানে দিয়েছি যে একটি কণা, হ্যাঁ একটি কণা ভি বেগে গতিশীল। যদি সে গতিশীল হয় তাহলে তার কি হবে? কাইনেটিক এনার্জি হবে, ঠিক আছে, এই জন্য আমরা কাইনেটিক এনার্জি দেখছি। তারপরে কণাগুলোর মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ করে, ঠিক আছে, কণাগুলো পরস্পর যদি আকর্ষণ বিকর্ষণ করে তাহলে সেখানে কি হবে? পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি তৈরি হবে, ঠিক আছে। কিন্তু আদর্শ এইটা হইতে পারে, ঠিক আছে, এটা হলো বাস্তব গ্যাসে থাকে। আর কণাগুলো কিন্তু আবার স্পন্দিত হয়, দেখো এই যে এখানে আছে, এই যে এই কণাটা, হ্যাঁ এই কণাটা আর কি ইয়া হইতে পারে, লাফাইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই কণাটা তাহলে লাফাইতে পারে। আচ্ছা, তো আমরা এই যে এই কণাটার কথা বলতেছি, এই কণাটা কি লাফাইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি উপরে নিচে ভাইব্রেট করতে পারে, আবার ডানে বামে ভাইব্রেট করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কণাগুলো স্পন্দিত হতে পারে। তাহলে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি, স্পন্দিত হওয়ার ফলে আমরা কি পাবো? একটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি আমরা পাবো সেখানে, ঠিক আছে। আচ্ছা, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি এখানে পাবো। ওকে, তাহলে তাহলে আমরা এখানে এখানে এখন আমরা একটু বিস্তারিত দেখব যে এই যে এটা ভরাট হয়ে গেছে, এতক্ষণ ভরাট হচ্ছিল না। আচ্ছা, যখন কোনো সিস্টেম স্থির এবং বিভব শক্তি সৃষ্টিকারী অভিকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নেই, তখন মোট শক্তি কি অন্তস্থ শক্তির সমান। তো এটা কি করে আসতেছে? এটা কি করে আসতেছে যে মোট শক্তি অন্তস্থ শক্তির সমান? এখানে আমি কথাটা কি বললাম, কথাটা একটু আরেকবার ভালো করে পড়ে দেখো। যখন কোনো সিস্টেম স্থির এবং বিভব শক্তি সৃষ্টিকারী অভিকর্ষ ক্ষেত্র নাই, তখন কি হবে? আচ্ছা, তাহলে সিস্টেম স্থির মানে কি? যখন কোনো সিস্টেম মানে কি? এই যে আমরা এই যে এই কার্ভ এটা যেটা দেখতেছি, এটা হলো একটা সিস্টেম, এই সিস্টেমটা স্থির, ঠিক আছে। সিস্টেমটা স্থির মানে কি? এই ভিটা, এই যে সিস্টেমটা স্থির মানে এই ভিটা হলো 0, ঠিক আছে। তার মানে তার বেগ হলো 0, তার কোনো বেগ নাই। ওকে, তাহলে তার কোনো বেগ নাই। আবার তার এই যে হাইট, এই হাইটটাও হলো 0, ঠিক আছে। এই যে হাইট যেটা আছে, এই ভিটাও 0, এই এইচটাও হলো 0। আচ্ছা, আপডেট হয়ে গেছে। তাহলে ভিটাও 0 এবং এইচটাও 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কি করব? এইটা হয়ে গেছে, তাহলে এখন এই যে কথাটা আর কি স্টেটমেন্টের সাথে মিলাবো যে তার বিভব শক্তি সৃষ্টিকারী কোনো অভিকর্ষ নাই, তারপর সে গতিশীল না, তাহলে থাকলো কি? তার বিভব শক্তি নাই, তার গতি শক্তিও নাই। তাহলে কি শুধুমাত্র অন্তস্থ শক্তি থাকতেছে না, ভেতরের যে অণুগুলো বা যে যারা আছে তাদের অন্তস্থ শক্তি থাকতেছে। তাহলে যখন কোনো সিস্টেম স্থির, তার কোনো গতিশীল না, তারপর তার বিভব শক্তি সৃষ্টিকারী অভিকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কোনো কিছু নাই, মানে এইচ ইকুয়াল 0, ঠিক আছে, অভিকর্ষ ক্ষেত্র বা কোনো কিছুই নাই, তখন তার
তখন তার কি হবে, তার হলো মোট শক্তি কি হয়ে যাবে, শুধুমাত্র অন্তঃস্থ শক্তি হয়ে যাবে। একটু আগে আমরা কি দেখলাম যে মোট শক্তি কি, মোট শক্তি হলো গতিশক্তি প্লাস বিভব শক্তি প্লাস অন্তঃস্থ শক্তি, কিন্তু আমরা বলছি যে গতিশক্তি নাই, সে স্থির, তাহলে এটা শূন্য। তারপর বিভব শক্তি নাই, কারণ অভিকর্ষ নাই, তারপর সে উচ্চতায় নাই, তাহলে বিভব শক্তিও শূন্য। তাহলে থাকলো কি, শুধুমাত্র অন্তঃস্থ শক্তি থাকছে, সেটাই আমরা বুঝাইছি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের কি কোনো বিভব শক্তি থাকে না। এখন তারপরে আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তঃস্থ শক্তিও থাকে, কিন্তু অন্তঃস্থ শক্তি আবার তিনটা জিনিসের উপর নির্ভরশীল। দেখো অন্তঃস্থ শক্তি আবার কি হয়, এই যে ভিতরে কণাগুলো গতিশীল হইতে পারে, সে কারণে কাইনেটিক এনার্জি হবে। আবার কণাগুলো আকর্ষণ করতে পারে, সে কারণে পটেনশিয়াল এনার্জি হবে। আবার কণাগুলো ভাইব্রেট করার ফলে ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি হবে। তাহলে আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি থাকে না। কেন থাকে না? কারণ আদর্শ গ্যাস আকর্ষণ করে না। কেউ যদি কাউকে আকর্ষণ না করে তাহলে কি তার কোনো বিভব শক্তি থাকবে? কোনো বিভব শক্তি থাকবে না। তাই আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি থাকতেছে না। তাহলে বিভব শক্তি না থাকলে আদর্শ গ্যাসের কি আছে? গ্যাসের শুধুমাত্র কাইনেটিক এনার্জি সম্ভব। আদর্শ গ্যাসের, বাস্তব গ্যাসের তো দুইটাই আকর্ষণ আছে, বিকর্ষণ আছে, সেজন্য বাস্তব গ্যাসের জন্য আলাদা। কিন্তু আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য কি থাকে? কাইনেটিক এনার্জি অফ গ্যাস থাকে। তার মানে তার কাইনেটিক এনার্জি, গতিশক্তি থাকে। তাহলে আমরা বলতেছি যে টোটাল এনার্জি অফ আইডিয়াল গ্যাস সমান সমান ইন্টারনাল এনার্জি অফ গ্যাস সমান সমান কি, সেই ইন্টারনাল এনার্জিটা কি, পুরোপুরি কাইনেটিক এনার্জি। কেন কাইনেটিক এনার্জি? কারণ আমরা দেখতেছি যে এখানে এই যে পটেনশিয়াল এনার্জি এটা থাকতেছে না আদর্শ গ্যাসের জন্য, তার কাইনেটিক এনার্জি এটা থাকতেছে, এবং স্পন্দনের জন্য ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি থাকছে। তার মানে আলটিমেটলি তার শুধুমাত্রই কাইনেটিক এনার্জি আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এইটুকু বুঝে গেলাম যে আদর্শ গ্যাসের মোট শক্তি সমান সমান ওই গ্যাসের গতিশক্তি। তাহলে তোমাকে যদি কেউ বলে যে আমি গ্যাসের জন্য শুধুমাত্র গতিশক্তি কেন বিবেচনা করি, তো তখন তুমি কিন্তু সুন্দর করে এটা ব্যাখ্যা করে দিতে পারবা যে আমরা বিভব শক্তিকে নিয়ে আসছি না, কারণ আকর্ষণ বিকর্ষণ নাই, শুধুমাত্র সে গতিশীল, গ্যাসগুলো গতিশীল, অনবরত অক্রম গতিতে গতিশীল, সেজন্য আমরা গতিশক্তি নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়বো। দেখো আমরা যেগুলো পড়তেছি এগুলো কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র শিখবো তখন এগুলো লাগবে, সেই জন্যই আমরা পড়তেছি, এগুলো প্রিরিকুইজিট। হ্যাঁ, এবং এগুলো কিন্তু ওই যে ফার্স্ট পেপারের 10th চ্যাপ্টার, ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে এটা আছে। ঠিক আছে, হ্যাঁ ওইখানে আছে, ওখানেও এগুলো আলোচনা করা আছে, এবং এটা এই সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারেও কিন্তু আমাদের এটা লাগবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, এটা নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। তো এটা নিয়ে যদি আলোচনা করতে হয় এখন, তাহলে দেখা যায় যে স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রা মানে কি? মাত্রা মানে হলো কতগুলো, মানে কয়টা স্বাধীনতা, তোমার স্বাধীনতা কয়টা। হ্যাঁ, তো এরকম আছে। তো স্বাধীনতার মাত্রা করার জন্য আমাদের তখন আর কি এরকম চিন্তা করা যেতে পারে যে গ্যাসটা কত ধরনের, মানে গ্যাসটা কি সে কি একাই রাজত্ব, একাই আছে, নাকি সে কাপল হিসেবে দুইজন আছে, দুইজন মিলিত ভাবে আছে, যে একজন আছে আরেকজন আছে, দুইজন মিলিত ভাবে আছে, তখন কি তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি চলে আসবে। আবার ধরো তিনজন আছে, হ্যাঁ, স্বামী স্ত্রী এবং মা বা বাবা, তিনজন আছে, অথবা চারজন আছে, তখন কি কেউ যদি মুভ করতে চায় বা কোথাও যেতে চায় তখন কি করতে হবে, যে পুরো ফ্যামিলিটাকে একসাথে নিয়ে চলে যেতে হবে। ধরো আমি বলতেছি যে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, তুমি হলো একাই, সিঙ্গেল, ব্যাচেলর, তুমি কি করতে পারো, আজকে এখানে থাকলা, কালকে ওখানে থাকলা, কালকে ট্যুর দিয়ে চলে আসলা, কালকে যে দুপুরবেলা ভাল লাগলো না, যে আর কি রেস্টুরেন্টে যে খেয়ে চলে আসলা, কিছু যায় আসে না। কিন্তু তুমি মনে করো যে মিঙ্গেল, এখন আর সিঙ্গেল না, মানে মিঙ্গেল হয়ে গেছো, কাপল হয়ে গেছো, তখন কি করতে হবে, তুমি কোনো রেস্টুরেন্টে খাইতে যাচ্ছ, তুমি তো একাই খাইতে যেতে পারবে না, তোমাকে তোমার বউকে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, বউকে বা যে আর কি থাকবে, ভাই বা যেই থাকুক না কেন, নিয়ে যেতে হবে, ডিপেন্ডেন্ট হয়ে গেলা। তো সেক্ষেত্রে কি তোমার স্বাধীনতাটা একটু কমে গেল না, মানে যদি ওভাবে হিসাব করো। তো ওই রকম বিষয়টা, যে স্বাধীনতার মাত্রা তো আমি কতটা স্বাধীন সেটা। তাহলে এক আণবিক আদর্শ গ্যাস সেগুলো কারা? এক আণবিক আদর্শ গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো। ঠিক আছে, যত নিঃস্ব গ্যাস আছে সবাই একাণবিক, যারা একাই থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আগে বললাম কি, মোট শক্তি সমান সমান অন্তঃস্থ শক্তি সমান সমান কি, কাইনেটিক এনার্জি। তাই আমরা এই যে এইটা লিখতে পারছি, এবং এটা কিন্তু ভ্যালিড। হ্যাঁ, মোট শক্তি
সমান সমান অন্তঃস্থ শক্তি সমান সমান কাইনেটিক এনার্জি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে কণা, এই যে এইখানে যেটা রাখছি এটা হলো আমাদের সেই কণা। সেই কণাটা কি করতে পারে? কণাটা কি আমরা জানি যে কণা হলো ত্রিমাত্রিক ডিরেকশনে সে যেতে পারে, তাই সে এক্স ওয়াই জেড যে কোনো দিকে সে গতিশীল হইতে পারে। হ্যাঁ, যে কোনো দিকে যে কোনো অক্ষে সে গতিশীল হতে পারে, এক্স ওয়াই জেড যে কোনো অক্ষে। তো আমরা কণাটা দেখাই যে ধরা যাক যে এটা হলো আমাদের কণা, এটা হলো সেই কণাটা। সেই কণাটা কি, সে কি করতে পারে? এক্স ডিরেকশনে মুভ করতে পারে, শুধু এক্স ডিরেকশনে, শুধু এক্স। হ্যাঁ, এভাবে মুভ করতে পারে, তার বেগ এক্স ডিরেকশনে হতে পারে। আবার সে কি ওয়াই ডিরেকশনে যেতে পারে, এরকম ওয়াই ডিরেকশন চলে গেল, ঠিক আছে, ওয়াই উপরে চলে গেল। আবার সে কি জেড ডিরেকশনে, ঠিক আছে, জেড জেড ডিরেকশনে চলে যেতে পারে, জেড, ঠিক আছে। এই যে দেখো আমি আমি এক্স ওয়াই জেড দেখাচ্ছি, তাহলে কি এক্স ডিরেকশনে গেল, এক্স ডিরেকশনে এভাবে যাওয়া আসা করতে পারে। তারপর কি সে ওয়াই ডিরেকশনে যাওয়া আসা করতে পারে। তারপর সে কি জেড জেড ডিরেকশনে যাওয়া আসা করতে পারে। ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা, তাহলে আমরা একটা গ্যাসের কণা, একটা সিঙ্গেল কণা যেটা কিনা হিলিয়াম, আমরা হিলিয়াম বা যে কোনো কিছু ধরতে পারি, তো এখানে কিন্তু আমরা এই হিলিয়ামকে দেখাইছি। হ্যাঁ, তো এই হিলিয়াম কি যে কোনো দিকে যেতে পারে, তো যে কোনো দিকে যেতে পারে, তাহলে ফ্রিলি মুভ করতে পারে, এক্স ওয়াই জেড ডিরেকশনে ফ্রিলি মুভ করতে পারে। তাই এর ফ্রিডম কয়টা? সে কয়টা ফ্রিলি ফ্রিলি কত দিকে যেতে পারছে? তিনটা দিকে যেতে পারছে, তাই এর ফ্রিডম তিনটা। তো এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব যে ফ্রিডম শুধু আসলে সে যে সরল রেখা বরাবর সরল রেখিক গেল, সরল রেখিক গেল, সরল রেখিক গেল, এটাও না। ফ্রিডমের মধ্যে কিন্তু আবার সে ঘুরতেছে। হ্যাঁ, সে কিন্তু এইভাবে এভাবে ঘুরতেছে। সে যে ঘুরতেছে, এই ঘোরার বিষয়টাও কিন্তু ইনক্লুডেড আছে, রোটেশনালও ইনক্লুডেড আছে। তো সেটাও কিন্তু একটা ফ্রিডম, যে সে এভাবে এভাবে বন বন করে ঘুরতে পারছে নাকি এভাবে ঘুরতে পারছে, কিভাবে ঘুরতে পারছে, সেটাও কিন্তু একটা ফ্রিডমের মধ্যে পড়ে। তো সেটাও নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পারি যে রৈখিক গতির ফলে মোট শক্তি, এখানে মোট শক্তি কি হতে পারে দেখো তো। তার এই যে মোট শক্তি ই সমান সমান ইউ সমান সমান কি, সে কত দিকে যেতে পারে দেখো। এই একটা কণা মনে করো যে এক্স ডিরেকশনে গেল, তাহলে তার গতিশক্তি কি হাফ এম ভি এক্স স্কোয়ার। তারপর আরেকটা কণা মনে করো, আরেকটা কণা বা সেই সেম কণাটাই ওয়াই ডিরেকশনে গেল, তাহলে কি হাফ এম ভি ওয়াই স্কোয়ার। সে আবার জেড ডিরেকশনেও যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হাফ এম ভি জেড স্কোয়ার। এই টোটাল যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে, সব দিকে যতগুলো কাইনেটিক এনার্জি, সে যতগুলো দিকে মুভ করতে পারবে, সব গতি প্রকাশক কাইনেটিক এনার্জিগুলো যোগফলই হবে মোট শক্তি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি অফ ফ্রিডম সমান সমান গতিশক্তি প্রকাশ করার জন্য যতগুলো রাশি বিবেচনা করতে হবে। তাহলে এটার গতিশক্তি প্রকাশ করার জন্য কি করতে হবে? এ ডানে যেতে পারে, এক্স অক্ষে যেতে পারে, ওয়াই অক্ষে যেতে পারে, জেড অক্ষে যেতে পারে, তিনটা রাশি নিতে হবে, তাই এর ডিগ্রি অফ ফ্রিডম 3। এখন আসো রোটেশন চিন্তা করলে কি হতো। রোটেশন চিন্তা করলে কি হতো এখানে, তো রোটেশন চিন্তা করলে কি হতো, আমরা এখানে রোটেশন চিন্তা করলে এই কণাটা আছে, এই কণাটার হলো ঘুরবে, সে হলো নিচে হলো ঘুরবে। রোটেশন যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে রোটেশন চিন্তা করলে আমরা এই চিত্রটা একটু ভালো করে দেখি যে আমাদের এই কণাটা কি নিজে নিজে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সেই কণা, সেই কণাটা কি নিজে নিজে এইভাবে এভাবে ঘুরতেছে, নিজে নিজে সে ঘুরলো, স্পিন করতেছে নিজের অক্ষে। আচ্ছা, কণাগুলো কি হয়, মানে কণাগুলো কি খুব বেশি বড় হয় নাকি একদম খুবই ছোট হয়, তাই না? খুবই ছোট হয়, মানে কণাগুলো এতই ছোট যে সেগুলো দেখা যায় না, মানে মাইক্রোস্কোপিক লেভেল। তো সেই ছোট কণা যদি স্পিন করে, তাহলে তার রেডিয়াস বা তার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ আর যেটা দেওয়া আছে, সেই ব্যাসার্ধটা কি হয়, খুবই ছোট হয় না? তাহলে দেখা গেল যে এই কণাটা নিজের অক্ষের সাপেক্ষে সেইভাবে ঘুরতেছে, তাহলে তার আর, যেহেতু কণাটা সাইজ ছোট, তাই তার আর ভেরি স্মল হবে। তাহলে আর ভেরি স্মল মানে কি, আর দেখা গেল টেন্স টু 0। দেখা গেল আর এর মান আমরা কি পাই, যে একটা পরমাণুর ব্যাসার্ধ কত, 10⁻11 বা 10⁻12 টাইপের, মানে কত ছোট চিন্তা করো। তাহলে এখানে আর আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এই যে এরকম ছোট একটা রাশি। তাহলে আমরা যদি আর এটা হয়, তাহলে আমরা জানি যে ঘূর্ণন করলে তার কি একটা জড়তার ভ্রামকের বিষয় আসে। তাহলে জড়তার ভ্রামক কিভাবে ক্যালকুলেট করতে পারি, আই সমান এম আর স্কয়ার। আচ্ছা, এখন যেহেতু সে ঘুরতেছে, রোটেশন করছে, রোটেশন করার জন্য তার একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি পাবো, সেটা কি হাফ
আই ওমেগা স্কোয়ার। সে যদি ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে, সে যদি ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে, ঠিক আছে, সে যদি এখানে ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকে, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। কিন্তু এই কে ইটা হয়ে যাবে কি শূন্য হয়ে যাবে। কেন শূন্য হয়ে যাবে? কারণ এই যে আই এর মানটা শূন্য হয়ে যাবে। কেন? কারণ দেখো আমরা বলতেছি যে আর হলো জিরোর কাছাকাছি, তার মানে আর এর মান খুবই কম। খুবই কম মানের কোনো কিছুকে তুমি যদি বর্গ করো, সেটার মান কিন্তু আরো কমে যাবে। তার মানে দেখো এতগুলো 0.00001, তো এটাকে প্রায় নিয়ারলি আমরা জিরোই ধরতে পারি, এটাকে আমরা জিরোই ধরে ফেলতে পারি, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে তাহলে আয়ও কি হবে, জিরো হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি শূন্য। তাই ঘূর্ণন গতিশক্তি বিবেচনা করা হয় না। তাই এক আণবিকের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ট্রানজিশনাল গতিশক্তি বা রৈখিক গতিশক্তি বিবেচনা করি, কিন্তু ঘূর্ণন গতিশক্তি বিবেচনা করা হয় না এক আণবিকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, এটা ক্লিয়ার। তাহলে আমরা এখন একটু জটিল, সেটা কি দ্বি পারমাণবিক, এক আণবিক বা এক পারমাণবিক হবে। এখানে পারমাণবিক লিখলেও কোনো সমস্যা নাই, এখানে আসলে এই যে এক আণবিক অথবা এক পারমাণবিক লিখতে পারি আমরা। ঠিক আছে, এক পারমাণবিক লিখতে পারি। হ্যাঁ, আণবিক বা পারমাণবিক মানে অণু তো সে পরমাণু হিসেবে থাকে, অণু পরমাণু সেম। আর দ্বিপারমাণবিক মানে কি, দ্বিআণবিক বলবো না, দ্বিপারমাণবিক বলবো, কারণ দুইটা পরমাণু মিলে সে তৈরি হয়েছে, যেমন O2, H2, N2 এগুলো। ঠিক আছে, এগুলো হলো আমাদের কি দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা এখন চিন্তা করব যে এটার জন্য আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। তো আমরা আগে যেটা দেখলাম যে একটা কণা কি করতে পারে, একটা সিঙ্গেল কণা কি করতে পারে, তিনটা ডিরেকশনে এক্স ওয়াই জেড ডিরেকশনে রৈখিক গতি করতে পারে। তাহলে রৈখিক গতির জন্য তার কি পাবো, রৈখিক গতিশক্তি। সেই রৈখিক গতিশক্তিগুলো কি, এই যে মোট শক্তি সমান সমান অন্তঃস্থ শক্তি সমান সমান কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। ঠিক আছে, প্লাস এই যে বাকি যে টার্মটা এটা কিন্তু রোটেশনের কারণে আসছে। এই যে বাকি যে টার্মটুকু, এই টার্মটুকু কিন্তু রোটেশনের কারণে আসছে। এখন বিষয় হলো তার এখানে রোটেশনটা কি করে হচ্ছে বা কিভাবে আসছে। তো আমরা এক পারমাণবিকের জন্য এই চিত্রটা দেখতে পারি, যেখানে এক্স ওয়াই জেড সে মোশন করে। বাট আমরা যদি তার রোটেশনের কথা চিন্তা করি, এই যে রোটেশন, তো এটার জন্য আমরা স্কেল দিয়ে দেখাই যে দ্বিপারমাণবিকের মধ্যে জন্য স্কেল। তার মানে এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা এরকম অক্সিজেন আছে, এবং এখানে আরেকটা এরকম অক্সিজেন আছে। ঠিক আছে, কাপল প্রবলেম। ঠিক আছে, দুইজন কাপল হয়ে গেছে এরকম। তাহলে এরা কি করতে পারে, এরা এইভাবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ভাবে ঘুরতে পারে, তাই না? হ্যাঁ, এই যে এইভাবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে পারে, তাহলে কি এটা একটা রোটেশন হইলো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি করতে পারে, এটা তো ওয়াই অ্যাক্সিসের হইলো। আরেকটা কি, জেড অ্যাক্সিসের সাপেক্ষে। জেড অ্যাক্সিসটা কি, এই যে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর জেড অ্যাক্সিস। তাহলে এই জেড অ্যাক্সিসের সাপেক্ষে এইভাবে ঘুরতে পারে। ঠিক আছে, এইভাবে ঘুরতে পারে। দেখো একটা কিন্তু সে ওয়াই মানে কি উপরে, এটার সাপেক্ষে কিন্তু সে ঘুরছে, এভাবে ঘুরতেছে। আরেকটা কি, এই যে জেড, ঠিক আছে, গুলি করে দিচ্ছি, ভেতরে জেড। তাহলে এই জেড এর সাপেক্ষে সে কি এই যে উপর নিচে ঘুরতে পারে, উপর নিচে এরকম ঘুরতে পারে। আরেকটা কি, তার নিজের যে অক্ষ, সে নিজে যে অক্ষে আছে এক্স, ঠিক আছে, সে নিজে যে অক্ষে আছে এক্স, এই নিজের অক্ষের সাপেক্ষে সে কিন্তু এইভাবে নিজে ঘুরতেছে। ঠিক আছে, তাহলে নিজে এই যে নিজের অক্ষের সাপেক্ষে সে কি করতেছে, এই যে এইভাবে ঘুরতেছে। হ্যাঁ, এইভাবে ঘুরতেছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে তার কয় ধরনের রোটেশন দেখলাম আমরা, 3 ধরনের রোটেশন। সে 3 ধরনের রোটেশন অ্যাকচুয়ালি করতে পারে, বাস্তবে করছে। কিন্তু আমরা এখানে দেখব যে আমরা দেখতেছি এখানে যে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসকে রোটেশন করার জন্য যে গতিশক্তি,
এবং জেড অ্যাক্সিসকে রোটেশন করার জন্য যে গতিশক্তি সেই দুটা লিখেছি, কিন্তু এক্স অ্যাক্সিসে তার নিজের অ্যাক্সিসে রোটেশন করার জন্য যে গতিশক্তি সেটা আমরা লিখি নাই। কেন লিখি নাই? কারণ এখানে আমরা লিখেছি যে 3 টাইপ রোটেশনাল মোশন ইজ পসিবল বাট নো মোশন ইন রোটেশন অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ঘূর্ণনের রেডিয়াস কম, দেখো আমরা তাই এ বরাবর গতিশক্তি প্রায় শূন্য। তাহলে আমরা কি করেছি, আমরা এই যে মনে করো জিনিসটাকে আমরা সিলিন্ড্রিক্যাল এভাবে দেখাইছি, তাহলে এভাবে যদি আমরা দেখাই তাহলে কি হলো, এই যে সিলিন্ডার, এই যে দেখো তার নিজের রেডিয়াস কত, এটা কিন্তু এক্স অ্যাক্সিস না, এই যে রেডিয়াস এইভাবে যদি ঘুরে তাহলে সে এইটুকু রেডিয়াস নিয়ে ঘুরে, তাহলে এই আর এক্সটা দেখো তার কিন্তু আর এক্স ভেরি স্মল, আর আর ওয়াইটা কি হবে, আচ্ছা এই যে তাহলে আমরা দেখতেছি যে সে যে ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে সে কি এই রেডিয়াস ধরে ঘুরছে ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে, তার মানে ওয়াইটা কি, ওয়াই হলো এই যে এই লম্বা, তাহলে এখান থেকে সে ঘুরছে, ঘূর্ণন রেডিয়াস কত, এই যে এইটুকু হলো ঘূর্ণন রেডিয়াস, ঠিক আছে, তাই আমরা এখানে এই যে এই আর ওয়াইটা দিয়েছি। আবার সে কি হচ্ছে, সে জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে সে এইভাবে ঘুরতেছে এইভাবে, তাহলে এই যে এটাও তার জেড অ্যাক্সিস থেকে এইভাবে যে ঘুরতেছে এটাও তার এই যে রেডিয়াসটা বড়, কিন্তু বড় পাওয়া যাচ্ছে। বাট সে যখন এক্স অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে তখন কিন্তু তার এই যে মানে এই জাস্ট ব্যাসার্ধ একদম কম হচ্ছে। তো তাহলে এই যে ব্যাসার্ধ হলো এইটুকু হচ্ছে, যখন সে এক্স অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরছে তখন এইভাবে এই আর এক্স ব্যাসার্ধ হচ্ছে, আর এক্স খুবই স্মল, তাই আর এক্স প্রায় জিরোর কাছাকাছি, তাই কাইনেটিক এনার্জি এই এক্স ডিরেকশনে কাইনেটিক এনার্জি কি হবে, জিরো হবে, ঠিক আছে, মানে এটা এক্স ডিরেকশনে জিরো হবে, কাইনেটিক এনার্জি ইন এক্স ডিরেকশন। কিন্তু আর ওয়াই এন্ড আর জেড আর মাচ বিগার, মানে আর এক্স এর চেয়ে অনেক বড়, দেখো আর ওয়াই এখানে অনেক বড়, আর জেড অনেক বড়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে, 3টা ট্রানজিশনাল মোশন এবং 2টা রোটেশনাল মোশন আমরা পেলাম, ঠিক আছে, 3টা ট্রানজিশনাল এবং 2টা রোটেশনাল পেলাম, সেই জন্য এখানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 5 হবে, ঠিক আছে। এখানে তাহলে এভাবে করে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বের করলাম। তো এই ধরনের অ্যাপ্রোচে আমাদের কি হলো, একটু বেশি চিন্তা করা লাগছে। তো আমরা সহজ চিন্তা চাই, সহজ চিন্তাকে আমরা একটা সূত্র থাকবে, সূত্রতে ডিরেক্ট বসাই দিব, হয়ে গেল, ঠিক আছে। তো এই সূত্র নিয়ে চলে আসছি। সূত্রটা কি, এই যে এখানে দেখা যাচ্ছে ডি ফর কি, ডিগ্রি অফ ফ্রিডম, ডফ সমান কি 3n - r, 3n - r, n মানে কি নাম্বার অফ মলিকিউলস, সেখানে কতগুলো পরমাণু আছে, আর আর মানে কি রেস্ট্রিকশন মানে কি তার বাধা। যেমন কেউ যদি ব্যাচেলর হয়, সে কি, আমি বলছিলাম কি রেস্টুরেন্টে যেয়ে ইজিলি খেয়ে আসতে পারবে, যেখানে ঘুরতে যাওয়ার সে ঘুরতে চলে গেল, যে সিঙ্গেল। আর যে হলো ম্যারিড বা যে হলো কাপল, সে কি তার হলো পার্টনারকে নিয়ে যাবে, তার মানে তার কি পার্টনার মানে একটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, একটা রেস্ট্রিকশন বাধা হিসেবে থেকে যাচ্ছে, সে কিন্তু ফ্রিলি সবকিছু করতে পারছে না। তো এরকম একটা বিষয় চলে আসছে। তাহলে অ্যানোডের অ্যাপ্রোচ কি, আমরা এই যে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে দেখবো যে 2টা অক্সিজেন পরমাণু এরকম ভাবে আছে, তো তাদের এই যে মধ্যবর্তী দূরত্বটা একটা বন্ড হিসেবে আছে, একটা ফিক্সড লেন্থ, এই মধ্যবর্তী দূরত্বটা কিন্তু কখনো কমে না, একটা বন্ড, যেই বন্ডটা থেকে যায়। এখন কি হইতে পারে, এই যে 2টা পরমাণু, মানে এখন কি হইতে পারে, এই যে এইটা হলো আমাদের সেই শেপটা, এই যে এখানে যে শেপটা দেখছি সেই শেপটা হলো এই শেপটা। তো এইখানে কি হচ্ছে, এইটা কি করতে পারে, উপরে নিচে রৈখিক গতি করতে পারে, উপরে নিচে, ঠিক আছে। সে আবার এই যে সামনে পিছে এরকম রৈখিক গতি করতে পারে, হ্যাঁ, আবার সে কিন্তু এইভাবে এক্স ডিরেকশনে রৈখিক গতি করতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা এই যে সূত্রে লিখবো যে 3 তো এখানে সূত্রের ফিক্সড, আর n কি কতগুলো পরমাণু আছে, এখানে 2টা পরমাণু আছে তাই 2। এখন এই রেস্ট্রিকশনটা আমরা আইডেন্টিফাই করব কি করে, যে রেস্ট্রিকশন এখানে 1 কি করে আসলো, 1 আসলো এইভাবে যে এই যে এই জায়গাটা, এই মাথাটার জন্য এই মাথাটাও কিন্তু ডিপেন্ডেন্ট, কোন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, এক্স অক্ষে মুভ করার জন্য। দেখো আমি যদি এই প্রথম মাথাটাকে যদি আমি 5 একক মুভ করি, তাহলে এই দ্বিতীয় মাথাটাও কিন্তু সমপরিমাণ মুভ করছে। তার মানে আমি যদি এটার মান জানি এবং এদের মধ্যবর্তী দূরত্ব জানি,
তাহলে কিন্তু আমার এইটার যে স্থানাঙ্ক সেটা কিন্তু বের করা খুব বেশি কঠিন হবে না, খুব সোজা হবে, খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট্রিকশন 1 হচ্ছে কেন, কারণ তাদের এই যে মধ্যবর্তী লেন্থটা ফিক্সড। কিন্তু যখন আমাদের একানবিক ছিল তখন কি জাস্ট 3, যখন 3 × 1 হইতো 3 হইতো, আর কোনো রেস্ট্রিকশন ছিল না সেখানে, 0। ঠিক আছে, একানবিকের ক্ষেত্রে। আর এখানে দ্বিআনবিকের ক্ষেত্রে 3 × 2 মাইনাস কি হবে, রেস্ট্রিকশন কি, এই যে মধ্যবর্তী একটা ফিক্সড আছে, তাই 1। ঠিক আছে, এখন আমরা তাহলে এইটা চলে গেল। এখন আমরা পলিঅ্যাটমিক বা আণবিক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব। কোথাও আণবিক লিখছি, কোথাও পারমাণবিক লিখছি, এগুলো পারমাণবিক হবে। ঠিক আছে, পলিঅ্যাটমিক পারমাণবিক। আচ্ছা, পলিঅ্যাটমিকের জন্য আমাদের স্ট্রাকচার বিভিন্ন হইতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে যে সালফার ট্রাইঅক্সাইড SO3 এর স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। তো SO3 স্ট্রাকচারে আমরা এখানে SO3 এর এই স্ট্রাকচারে আমরা এটা কি দেখতেছি, SO3। হ্যাঁ, আর এখানে CO2 নিচেরটা সরলরেখা। তাহলে SO3 স্ট্রাকচার কিন্তু এরকম ত্রিভুজ আকৃতির। হ্যাঁ, তো ত্রিভুজ আকৃতির হওয়ায় কি হতে পারে, সে কি এই যে এক্স, মানে তার কি তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই এবং এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে সে কি এক্স অক্ষ বরাবর ঘুরতে পারে, আবার কি ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারে, জেড অক্ষ বরাবর ঘুরতে পারে। যেভাবে সে ঘুরুক না কেন তার কিন্তু মোট রেডিয়াসটা কিন্তু ছোট হয় না। তাই এখানে কিন্তু আমরা তিনটাই রোটেশনাল মোশন পাবো, এবং সে কিন্তু এই যে তিনটা ট্রানজিশনাল মোশন পাবো এখানে, যেহেতু এই যে এক্স ওয়াই জেড এরকম যায়, তাই তিনটা ট্রানজিশনাল, তাই এখানে মোট ডিওএফ হবে 6। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এখন আমরা আরেকটা দেখব যে যদি সরলরৈখিক হয়, যেমন CO2 সরলরৈখিক আকৃতি, সেটাতেও এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দিয়েছি। তো সেখানেও আমরা যদি এক্স অক্ষের বরাবর রোটেশনাল চিন্তা করি, তাহলে ওই আগের কেস হবে যে রোটেশনাল, এই যে রেডিয়াসটা এক্স অক্ষের রেডিয়াস কম হবে, ওয়াই অক্ষে দেখো ওয়াই অক্ষে কিন্তু রেডিয়াস বড়। রেডিয়াস কিভাবে বড়, ওয়াই অক্ষ যখন ঘুরবে, ওয়াই অক্ষকে কেন্দ্র করে যখন ঘুরবে, তখন কিন্তু সে এই যে এতটুকু দূরত্ব, এটা হলো আর ওয়াই। ঠিক আছে, এতটুকু দূরত্ব কিন্তু সে নিবে। হ্যাঁ, কিন্তু যখন সে এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরবে তখন সে জাস্ট এইটুকু দূরত্ব, আর এক্স এইটুকু দূরত্ব নেবে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তাহলে এখানে এই যে এই কেসে আমরা সরলরৈখিকের কেসে কি পাবো, ডিওএফ পাবো 3 ট্রানজিশনাল প্লাস 2 রোটেশনাল 5। ঠিক আছে, কিন্তু এইখানে একটা বিষয় আছে, একটা গরমিল আছে এখানে। এইভাবে না করে আমরা এটার আসলে হবে হলো 7 হবে। তো আমরা ডেফিনিট ওই 3n-r এর সূত্র ইউজ করব। তো আমরা দেখতে পেলাম যে সালফার ট্রাইঅক্সাইড SO3 এর আকৃতি এরকম, তার মানে সেটাকে আমরা এই যে এইভাবে দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে দেখাইলে কি হবে, তার তার কি এই যে এটা একটা অণু, এটা একটা অণু। ঠিক আছে, এরা পরস্পর কিন্তু নির্দিষ্ট দূরত্বে অলওয়েজ থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে তিনটা যেহেতু পরমাণু আছে, তাহলে 3n মানে 3 × 3 হবে। আর রেস্ট্রিকশন তাহলে কি হবে, এই যে এটার সাথে এটার যে দূরত্ব সেটা কি ফিক্সড, তারপর এটার সাথে এটার দূরত্ব ফিক্সড, এটার সাথে এটার দূরত্ব ফিক্সড, তার মানে কয়টা ফিক্সড রাশি পেলাম, 3টা। তাই এই 3টা হলো রেস্ট্রিকশন। এই যে এটা একটা রেস্ট্রিকশন, এটা একটা রেস্ট্রিকশন, এটা একটা রেস্ট্রিকশন। মানে এর বেশি মানে সে তো স্প্রিং না, সে এরকম মানে তার দূরত্ব বাড়াইতে পারবে না, তার মানে এই দূরত্বগুলো তাদের মধ্যে ফিক্সড। ঠিক আছে, তাই আমরা এই যে রেস্ট্রিকশন এটা বলতেছি যে -3 করছি 6। আর সরলরৈখিকের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, আমরা এখানে তিনটা পরমাণু দিয়েছি, তাহলে তাদের মধ্যবর্তী এটা একটা ফিক্সড লেন্থ, এটাও একটা ফিক্সড লেন্থ। তাহলে এখানে আমরা 3 × 3 মাইনাস রেস্ট্রিকশন এখানে কয়টা পেলাম, 2টা। ঠিক আছে, 2টা রেস্ট্রিকশন, তাহলে এই যে মাইনাস এখানে 7 আসে। তাহলে এখানে আসলে কাহিনী কি হলো যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2টা সূত্র দেখলাম, 2টা সূত্রতে একটাতে আসতেছে 5, একটাতে আসতেছে 7। তো আমরা কোনটাকে গ্রহণযোগ্য নিব, আমরা হলো এই 7টাকে গ্রহণযোগ্য নিব, কারণ এই সূত্রটা এই সূত্রটা মোটামুটি ভ্যালিড, এবং এখানে রেস্ট্রিকশন এর বিষয়টা হচ্ছে, সেই কারণে আমরা এখানে এই জিনিসটাকে নিব এবং এই ধরনের
বিষয়ের আর কি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হবে 7। তাহলে সরলরৈখিকের জন্য হবে 7, কিন্তু আমরা যদি এখানে ত্রিভুজ আকৃতির দিই, ত্রিভুজ আকৃতির জন্য হবে 6। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে না। ডিগ্রি অফ ফ্রিডম এখন থেকে আর কখনো মুখস্থ করতে হবে না, জাস্ট রেস্ট্রিকশন এই জিনিসটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তারপরে এখানে ভাইব্রেশনাল বিষয় আসে, যে সে তো ভাইব্রেট করছে, একটা কণা ভাইব্রেট করতেছে, তো ভাইব্রেট করাটাও তো কি তার একটা ডিগ্রি অফ মোশন, তাই না? এইভাবে ভাইব্রেট করতে পারে, এভাবে ভাইব্রেট করতে পারে, এইভাবে ভাইব্রেট করতে পারে, কিন্তু এটা সাধারণত সে ভাইব্রেট করে না। ভাইব্রেট কখন করে? যখন তাকে উচ্চ তাপমাত্রা দেওয়া হয়। তাহলে আমরা কি ভাইব্রেশনাল কি মোশন পাবো, মোশন পাবো যখন যখন উচ্চ উচ্চ এটা সাধারণত বলবে না, জাস্ট লিখে রাখলাম উচ্চ তাপমাত্রা থাকবে। দেখো লোহা আছে, লোহার মধ্যে পদার্থগুলো মানে কি করতেছে, ভাইব্রেট করতেছে, লাফাচ্ছে, কিন্তু সেটা খুবই নগণ্য বলা যায়। তুমি যখন তাকে উচ্চ তাপমাত্রা দিবা তখন তারা লাফাবে, লাফায় লাফায় কি অবস্থার পরিবর্তন করবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। এর পরের ভিডিওতে আমরা শক্তির সমবিভাজন নীতি, এই যে আমরা ডিগ্রি অফ ফ্রিডম পেলাম, ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, সে বিভিন্ন দিকে XYZ বিভিন্ন ফ্রিডম আছে, এই প্রত্যেকটা ফ্রিডমে কি সে শক্তিকে সমানভাবে ভাগ করে দেয়। এই শক্তির সমবিভাজন নীতি নিয়ে নেক্সট লেকচার আমি দিবনে। এরপরে সেটা হয়ে গেলে আমরা ওই যে মোলার আপেক্ষিক চাপ, মোলার আপেক্ষিক স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা আমরা নেক্সট ইয়াতে দিব। ঠিক আছে, তাহলে আজকের লেকচারে আর বেশি কিছু নাই, এইটুকু।